বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা ভালো আছো? ইনশাল্লাহ আমি ভালো আছি। আমার নাম মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক, বানিয়াল উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। তোমাদেরকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় হলো হিসাব বিজ্ঞান। গত ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের পঞ্চম ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি, রেয়ামিলে নিয়ে আলোচনা করছি। রেয়ামিল কতগুলো অঙ্ক তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণ নিয়ে আলোচনা করব। আর্থিক বিবরণী অঙ্ক তোমাদের কিছু করা হয়েছে বিগত দিনে। আজকে তোমাদের আর্থিক বিবরণী পাঠ্যপুস্তক থেকে আমি যে অঙ্কটি আজকে তোমাদের ক্লাসে পড়াবো সেটা তুমি একটু মনোযোগ করে শুনবা এবং তোমরা খাতা কলম এবং বই নিয়ে তোমরা সবাই রেডি হও। এখন তোমরা কীভাবে অঙ্ক আমি সমাধান করব সেটা তোমরা খেয়াল করো, তারপর তোমরা খাতায় লেখো। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে যে বিষয়টা নিয়ে তুমি পড়াবো পাঠ্য বই আর্থিক বিবরণী। 5 নম্বর অঙ্ক। চন্দনা এন্টারপ্রাইজ 2017 সালে 31 ডিসেম্বর তারিখে রেয়ামিল সমন্বয় নিম্নরূপ। এখানে তোমার লেখা আছে ক্রমিক নং হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটাতে একটা পূর্ণাঙ্গ একটা রেয়ামিল। রেয়ামিলের টোটাল যোগফল হলো তোমার 3,84,700 টাকা ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন তোমার এখানে হিসাবের নামগুলি হলো মজুদ পণ্য 1/1/2017, ক্রয় বিক্রয়, দপ্তর খরচ, পরিবহন খরচ, হাতে নগদ, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, কুরে ও সন্দেহজনক সঞ্চতি, প্রাপ্ত পাঠ্য, বিবিধ ক্ষতি, সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা, ব্যাংক চার্জ, ডক চার্জ, ডাক ও তার খরচ। তোমার হিসাবের নাম। এখন তোমার সমন্বয় লেখা আছে নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি। কুরিন হিসাবে 2,500 টাকা অবলম্বন করতে হবে এবং সম্ভাব্য কুরুনির জন্য 5% সঞ্চিত ধরতে হবে। 3 নম্বর ব্যবসায়ী মামলা পরিচালনা খরচ প্রদান 5,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি। 4 অলিখিত আন্তঃফেরত 2,000 টাকা ও বই ফেরত 1,000 টাকা। উদ্দীপকের আলোকে তোমাকে প্রশ্ন করা হয়েছে ক উপযুক্ত তথ্য হতে সমমূল্য নগদ তহবিল পরিমাণ নির্ণয় করো। খ বিষয়তায় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। প্রশ্ন গ মোট মুনাফা 1,34,800 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমি তোমাদেরকে এই বিষয় নিয়ে সর্বপ্রথম আমি উপযুক্ত তথ্য হতে সমমূল্য নগদ তহবিল পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করো এবং তোমরা খাতা লিখতে পারো। প্রথম আমরা লিখতে পারি 5 নং পরীক্ষার নিয়ম। তোমরা লিখতে পারো 5 নং প্রশ্ন উত্তর। এখানে ক লেখো। তোমাকে বলা হয়েছে অনগদ সমাপনী নগদ তহবিল। তাহলে এখন তোমরা ভূমিকা লিখতে পারো সমাপনী নগদ তহবিল পরিমাণ নির্ণয়। একটা গড় করতে হবে, গড় করতে পালন করো। পালন তুমি দেখো। এখানে লিখতে পারি বিবরণ বিস্তারিত টাকা, বিস্তারিত টাকা পরিমাণ টাকা। প্রিয় শিক্ষার্থীগণ, লক্ষ্য করো, তোমাকে বলা হয়েছে এখানে সমমূল্য নগদ তহবিল পরিমাণ নির্ণয় করা। নগদ তহবিল বলতে বুঝি হাতে ব্যবসা পরিচালনা করার সময় হাতে যে নগদ টাকা থাকে এটা তাকে বলা হয় নগদ তহবিল। তাহলে নগদ তহবিল থাকাকালীন বলা হয়েছে সমমূল্য নগদ তহবিল পরিমাণ নির্ণয় করা। তা সমমূল্য বলতে কি বুঝি? অর্থাৎ হাতে নগদ যত টাকা আছে তা থেকে, অর্থাৎ আয় ব্যয়। আয় বলতে বিক্রি করলে তোমার আয় হয়, আয়ের টাকা তোমার নগদের সাথে যোগ হয়। আবার ব্যয় করলে তোমার
এই টাকা নগদ টাকা থেকে বাদ দিতে হয়, অর্থাৎ বিয়োগ করতে হয়। তারপর তোমার যেই টাকা থাকে সেই টাকাকে বলা হয় সমামনি নগদ তহবিল। তাহলে শিক্ষার্থীগণ লক্ষ্য করো, তাহলে রেয়া মিলে দেওয়া আছে তোমার হাতে নগদ 5 নম্বর ক্রমিক নং 5, দেখো হাতে নগদ 15,000 টাকা। হাতে নগদ প্রথম কলম দেখো 15,000 টাকা। শিক্ষার্থীগণ খেয়াল করো, আমি লিখলাম তোমার রেয়ামিল থেকে হিসাবের নাম লেখা আছে হাতে নগদ 15,000 টাকায়। এখন তোমার সমন্বয় বলা আছে নগদে পণ্য বিক্রয় 15 টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে দেখা যাচ্ছে নগদে পণ্য বিক্রয় করা হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয় না, অর্থাৎ নগদ টাকার সাথে কি যোগ করা হয় নাই বা হিসাব করা হয় না। তাহলে আমরা লিখতে পারি যেহেতু নগদে পণ্য বিক্রি করছে তাহলে টাকা আমরা হাতে পেয়েছে, তাহলে ওই টাকাটা আমরা এখানে কি করবো যোগ করবো। তাহলে যোগ নগদে পণ্য বিক্রি যোগ অলিখিত লিখতে পারা অলিখিত অলিখিত নগদে পণ্য বিক্রি তোমার 15,000 টাকা। তাহলে মোট হলো 30,000 টাকা। তারপর লক্ষ্য করো লেখা আছে 3 নম্বর তোমার সমন্বয় বলা আছে ব্যবসা মামলা পরিচালনা খরচ প্রদান 5,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে যে কোনো সমস্যার কারণে আদালতে বা মামলা করতে হয়, মামলা করা হলে মামলা পরিচালনা করতে হলে তোমার টাকা খরচ করতে হয়, সেই টাকাটা তোমার হাতে নগদ থেকে খরচ করতে হয়। তাহলে যদি হাতের নগদ থেকে খরচ করতে তাহলে হাতের নগদ টাকার পরিমাণ তোমার কমে যায়। তাহলে এই টাকাটা তোমার মামলা পরিচালনা করছে বিদায় হিসাবভুক্ত হয়নি, এই টাকাটা তোমার বিয়োগ করতে হবে। তাহলে দেখা যায় কি হয়, দেখো যাত্রা বিয়োগ চিহ্ন দিয়ে লেখো, বিয়োগ চিহ্ন বিয়োগ মামলা পরিচালনা খরচ, মামলা পরিচালনা খরচ 5,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে বিয়োগ করা পরে তাই আর কোনো তোমার নাই, হাতের নগদে বাদ দেওয়ার মতো আর কোনো তোমার হিসাব না এখানে। তাহলে আমরা বাইরে কলমে লিখতে পারি 25,000 টাকা। তোমার হিসাব বন্ধ করতে পারি, এখন পুরা বন্ধ করে ফেলে দেখো ক্লোজ করে ফেলো, লিখতে পারো এখানে তুমি মোট লিখতে পারো মোট মোট। তাহলে দেখা যাচ্ছে তোমার সমাপনী নগদ তহবিল পরিমাণ নির্ণয় হলো তোমার 25,000 টাকা। তাহলে তুমি উত্তর লিখতে পারো, উত্তর সমাপনী নগদ তহবিলের পরিমাণ 15,000 25,000 টাকা। শিক্ষার্থীগণ তাহলে তোমরা উক্ত তত্ত্বের আলোকে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে পারলাম। তারপর এখন আমরা কি করতে পারি, প্রশ্ন খ বলছে তোমার বিষয় আয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা ক্ষতি নির্ণয় করো। মোট মুনাফা বা ক্ষতি ব্যবসা পরিচালনা করতে দেখা যাচ্ছে তোমার ব্যবসা পরিচালনা হিসাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসা করতে গেলে তোমার ব্যবসা ক্ষেত্রে ওখানে লাভ হয় ক্ষতি হয়, কিভাবে নির্ণয় করতে হয় একটু লক্ষ্য করো। যেহেতু তোমার আর্থিক বিবরণী তোমার এটা এখন আমি নির্ণয় করবো, তোমরা লক্ষ্য করো। তাহলে 5 নং প্রশ্নের উত্তর খ তুমি লিখতে পারলাম। এখন তুমি কি লিখতে হবে, একটা তোমার হিসাবের নাম এখানে আছে প্রতিষ্ঠানের নাম চন্দনা এন্টারপ্রাইজ, চন্দনা এন্টারপ্রাইজ। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। তারিখ আছে তোমার 2017 সালে
2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছর এখন তোমরা পড় করো। এবার টাকা করো, তোমার 3টা ঘর হবে। তাহলে এখন লিখতে পারি আমরা বিবরণ, টাকা লেখো, টাকা তাহলে শিক্ষার্থীগণ এখানে আমি সব করলাম বিবরণ, টাকা টাকা টাকা, 3টা সব হয়ে গেল তোমার। এখন তোমার কি করতে হবে, যাতে বলেছে মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করতে গেলে তখন দেখা যায় তোমার সর্বপ্রথম বিক্রয়। তোমার এখানে নিয়ম আছে, উদাহরণে তোমার নিয়ম লেখা আছে, তোমার মোট লাভ মোট ক্ষতি কিভাবে নির্ণয় করতে। তাহলে সর্বপ্রথম আছে কি বিক্রয়। দেখো বিক্রয় আছে তোমার 1,90,000 টাকা, 1,90,000 টাকা না, সরি, এখানে হবে তোমার 3,90,000, 3,50,000 টাকা, 3,50,000 টাকা তোমার বিক্রয়। এখন তোমার বিক্রয় থেকে কি আনুষঙ্গিক খরচ বাদ যাবে, আবার যোগ হবে। এখন দেখতে পেলাম, দেখো তোমরা সবাই রেয়ামি লক্ষ্য করো, রেয়ামি যদি বিক্রয় উপরে বাটা থাকে তাহলে বাদ দিতে হবে। তাই রেয়ামি বিক্রয় বাটা নাই। আন্তঃফেরত থাকলে বিক্রয় থেকে বাদ দিতে হবে, এটা এখানে নাই। অথবা ফেরত, যদি ফেরত থাকে ডিভিডি করে থেকে টাকা তারপরে বাদ দিতে হবে, তাও নাই। এখন আমরা চলে যাই সমন্বয়। দেখো লেখা আছে নগদের পণ্য বিক্রয় পণ্য হিসেবভুক্ত হয়নি, অর্থাৎ তুমি নগদের পণ্য বিক্রয় করার পর দেখা হিসেবভুক্ত হয়নি, তাহলে নগদের পণ্য বিক্রয়ের সাথে যোগ হবে। লেখা যোগ অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় আছে তোমার 15,000। বিক্রয় দেখো যোগ করলে, দেখো যোগ করতে হবে, যোগ করলে 5, 6, 3, 3,65,000 টাকা। তারপর লক্ষ্য করো সমন্বয় 4 নম্বর লেখা আছে অলিখিত আন্তঃফেরত 2,000 টাকা। তাহলে আন্তঃফেরত বলতে কি বুঝি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করা বা কোনো কারণবশত পণ্য ত্রুটি থাকার কারণে ফেরত দেয়, সেই ফেরতকে বলা হয় আন্তঃফেরত অথবা বিক্রয় ফেরত। তাহলে এই আন্তঃফেরত বাদ দিতে বিয়োগ অলিখিত আন্তঃফেরত, বিয়োগ অলিখিত আন্তঃফেরত। অলিখিত আন্তঃফেরত তোমার 2,000 টাকা। বিক্রয় 12 লেখো 3,63,000 টাকা। এখন শিক্ষার্থীগণ 3,63,000 টাকা হলো তোমার নিট বিক্রয়। তাহলে লেখো নিট বিক্রয় 3,63,000 টাকা। তারপর শিক্ষার্থীগণ খেয়াল করা, নিট বিক্রয়ের পর কি করতে হবে। তারপর বলা হয়েছে তোমার এখানে নিট বিক্রয় কি বাদ, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য বিক্রি করার পর বিক্রির উপর যে সমস্ত খরচ হয়েছে সেই সমস্ত খরচ বাদ দেওয়ার পর যা থাকে অথবা মোট লাভ বা মোট ক্ষতি হতে পারে। তাহলে খেয়াল করো, দেখি আমরা কি কি এখানে আমরা লিখতে পারি। বিক্রিত পণ্য ব্যয় লেখো বা বিক্রিত পণ্যের ব্যয়। সর্বপ্রথম আমরা দিতে পারি এখানে প্রারম্ভিক মজুত পণ্য
পারমিক পণ্য বলতে আমরা বুঝি বছরে প্রথমে যে পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হয় সেই পণ্য দ্রব্যের পরিমাণ টাকা, এই টাকার মূল্যকে পারমিক মজুত পণ্য বলা হয়। তাহলে এখানে লেখা আছে মজুত পণ্য 1/1/2017। মজুত পণ্য এখানে তোমার তারিখগুলো আছে 1/1/2017। তোমার হলো মজুত পণ্য হলো 40,000 টাকা। তারপর তোমার লেখা আছে ক্রয়, তোমরা লেখো ক্রয়। ক্রয় লেখা আছে তোমার 3,50,000 টাকা। প্রথম কলমে লেখা 3,50,000 টাকা। 3,50,000 টাকা না, 1,90,000 টাকা লেখা আছে 1,90,000। এখন এই ক্রয়ের সাথে কি যোগ হবে আবার কি বিয়োগ হবে, কোন কোন হিসাব যোগ হবে, কোন কোন হিসাব বিয়োগ হবে লক্ষ্য করো। যদি রেয়া মিলে তোমার লেখা থাকে বই ফেরত। বই ফেরত বলতে বুঝি কি, ব্যবসা প্রতিষ্ঠানে কোনো পণ্য ক্রয় করার পর ক্রয়কৃত পণ্য যদি কোনো কারণ ত্রুটি থাকে, সমস্যা থাকে, সেই ত্রুটিকৃত পণ্য ফেরত দেওয়া হয়, সেই ফেরতকে বলা হয় বই ফেরত। আবার আছে ক্রয়ের উপর বাট্টা। এখন দেখাচ্ছে রেয়ামিলে কোনো ক্রয়ের উপরে বাট্টা নাই, অর্থাৎ পণ্য দ্রব্য ক্রয় করলে ক্রয়ের উপরে আপনার বাট্টা পাওয়া হয়, সেই বাট্টা এখানে উল্লেখ নাই। তারপরে শুধু আছে ফেরত। ফেরত এখানে নাই, তাহলে আমরা লক্ষ্য করলাম রেয়ামিলে নাই, তাহলে সমন্বয় চলে যায়। সমন্বয় লেখা আছে তোমার 4 নম্বর সমন্বয় লেখা আছে অলিখিত আন্তঃফেরত ও বই ফেরত। এখানে সমন্বয় আছে বই ফেরত, অর্থাৎ অলিখিত বলতে বাড়ি লেখে নাই বা হিসাব করে না, বাদ দেওয়া হয়। বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে পারো বা অলিখিত অলিখিত বই ফেরত। বই ফেরত অলিখিত বই ফেরত 2,000 টাকা। তাহলে তোমার 1,88,000। 1,88,000। প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের ঘর করে তোমার নিচে জায়গা না থাকার কারণে উপরে আমি আবার চলে যাই। লক্ষ্য করো তোমরা লক্ষ্য করবে এখানে তোমার নিযুক্তি আছে তোমার 3,63,000 টাকা। খেয়াল রাখবা, তোমার খাতায় যত উল্লেখ করছো খেয়াল করতে হবে। তারপর তোমার কি যাবে লক্ষ্য করো পরিবহন খরচ। পরিবহন খরচ বলতে কি বুঝি, পণ্যদ্রব্য আনার জন্য যে খরচ হয়, পণ্যদ্রব্য ক্রয় করার পর যে খরচ হয় বা সমস্ত খরচকে বলা হয় পরিবহন খরচ। পরিবহন খরচে তোমার 3,000 টাকা। পরিবহন খরচ 3,000 টাকা। তারপর লক্ষ্য করো এখানে তোমার আর কোন হিসাব নাই, এখানে যাবে নাই। তারপর আছে ডক চার্জ। দেখো 12 নম্বর ক্রমিক নাম ডক চার্জ। ডক চার্জ বলতে আমরা কি বুঝি শিক্ষার্থীগণ, ডক চার্জ। ডক চার্জ আছে তোমার 1,200 টাকা। 1,200 টাকা। ডক চার্জ বলতে আমরা বুঝি কোনো বন্দরে বা কোনো লঞ্চ টার্মিনালে যে সমস্ত পণ্য দ্রব্য উঠানামা করা হয়, কুলির মাধ্যমে হোক, কেরানির মাধ্যমে, যে কোনো মাধ্যমে খরচ করা হয়, সেই সমস্ত পণ্য দ্রব্য উঠানামা করতে যে খরচ দেওয়া হয় সেই খরচকে বলা হয় ডক চার্জ। ডক চার্জে 1,200 টাকা। তারপর দেখা যাচ্ছে তোমার এখানে আর কোনো হিসাব যাবে না, তাহলে এখন আমি যোগ করতে হবে। যোগ করো, তাহলে যেহেতু আমি নিয়ে আসি একবার তোমরা নিচে লিখতে পারো, একবার টোটাল করে কত হয় খেয়াল করো। তাহলে এখানে আছে তোমার 2 9, আছে তোমার 3 4
4 আর 8 12 2 হাতের আছে 1 হাতের আছে 1 তোমার 9 আর 3 9 আর 3 13 3 হাতের আছে 1 1 2,32,000 টাকা তোমার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার পরে কি হয় দেখো, খেয়াল করো। 1 0 2 আছে কত হলে 8 10 বা 8 হলে 1 0 হাতের 9 3 হলে 1,30,000 টাকা। আবার খেয়াল করো, 2 0 2 আছে কত 10 8 হলে হাতের আছে 1 3 3 হলে 0 হাতের 9 3 আছে কত হলে 6 3 হলে হাতের 9 2 আছে কত হলে 3 1। তাহলে তোমার হচ্ছে মোট লাভ বা মোট মুনাফা, তোমরা লিখতে পারো মোট মুনাফা। মোট মুনাফা হচ্ছে তোমার 1,30,000 টাকা। এখন তুমি হিসাব বন্ধ। প্রিয় শিক্ষার্থীগণ, আমি তোমাদেরকে এখানে এই প্রশ্নের আলোকে তোমার ক খ তোমাদের এখানে সমাধান করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা তোমাদের কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবা, মোবাইলে হোক বা যে কোনো মাধ্যমে আমার যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের আরো বোঝাইতে। আর এখন থেকে সময় প্রায় শেষ। তোমাদের এখানে আছে গ নম্বর, মোট মুনাফা 1,34,800 টাকা নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা। সময় স্বল্পতার কারণে আমি এখন ক্লাস এখানে শেষ করবো। পরবর্তী ক্লাসে তোমার গ নম্বর অঙ্ক আমি সমাধান করে দিব। আর তোমাদের বাড়ি কাজ হিসেবে থাকলো 6 নম্বর, শতদল এন্টারপ্রাইজ 2017 সালে 30 জুন সমস্ত বছরের অর্জিত মোট মুনাফা 1,28,000 টাকা। উক্ত তারিখে প্রতিষ্ঠানটি আংশিক রেয়া মিল পুরো সম্মানের সমূহ নিম্নরূপ। এই তোমার হিসাবটা করবার রেয়া মিল করে তারপর সমন্বয় করে এটা বাড়ির কাজ হয়ে থাকলো। আশা করি তোমরা আগামী সপ্তাহ এটা এই বাড়ির কাজ হিসেবে আমাকে দেখাইবা। আর পূর্বে যে ক্লাসটা করলাম এখন এটা অনুসরণ করে এই অঙ্কটা তোমরা সমাধান করার চেষ্টা করবা। এখানে আমার ক্লাস সমাপ্ত করলাম। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।